মহারাষ্ট্র, দিল্লি, ইউপি সহ সারা ভারত জুড়ে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য ভারতীয় বাঙালিদের, বাঙালি হিন্দু বাঙালি মুসলমান নির্বিশেষে বাঙালিদের উপর যেভাবে হেনস্থা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, দিনের পর দিন ডিটেনশন ক্যাম্পে ভরে রাখা হচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই সভা। এই সভায় প্রথম বক্তব্য রাখবেন বাংলা পক্ষ জাতীয় সংগ্রাম পরিষদ সদস্য এবং হুগলি জেলার দপ্তর সম্পাদক সুমন ব্যানার্জি। জয় বাংলা। আজকে বাংলা পক্ষ হুগলি জেলার তরফে হুগলির চুচুড়া বিধানসভার পিপুলপাতি মোড়ে বাঙালির এক পথসভা, বাংলা পক্ষের তরফে কি দাবি নিয়ে সেটা আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন। উড়িষ্যা, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র সহ নানান বিজেপি শাসিত রাজ্যে বাঙালির ওপর যে চরম নির্যাতন চলছে, এই নির্মম অত্যাচারের প্রতিবাদে আজকে এতজন বাঙালি আমরা সমবেত হয়েছি। আপনাদের মনে হতে পারে যে বাংলা পক্ষ হয়তো এই রাজনৈতিক দলগুলো পথে নেমেছে বলে এখন বাংলা পক্ষ এটা নিয়ে এই ইস্যুটাকে কেন্দ্র করে আমরা একটা পথসভা করছি, কিন্তু না। যারা বাংলা পক্ষকে চেনেন বা জানেন তারা খুব ভালো করে এই বিষয়টা তাদের কাছে পরিষ্কার যে বাংলা পক্ষ কি, এবং বিগত 7 বছর ধরে বাংলা পক্ষের জন্ম লগ্ন থেকে বাংলা পক্ষ কিন্তু এই কথা বলে আসছে। যারা বাংলা পক্ষকে চেনেন না তাদের জন্য 2 লাইন বলি। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। আমরা বাঙালি জাতির যা কিছু ভালো, ব্যবসা, চাকরি, বাজার, পুঁজি, টেন্ডার, টোটো লাইন, অটো লাইন সহ বিভিন্ন যে জায়গা, বিভিন্ন যে স্তরে বাঙালির পকেটে টাকা ঢুকতে পারে, আয়ে উন্নতি হতে পারে এবং তার থেকে জাতির যা যা কিছু ভালো হতে পারে, বাংলা পক্ষ সেই নিয়ে লড়ে। বাংলা পক্ষ ভোট পাখি নয়। বাংলা পক্ষ আজকে এখানে ভোট চাইবে, কিছুদিন পরে 26-এর ভোট, সেখানে আপনাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে গিয়ে বাংলা পক্ষ ভোট চাইবে। এই সংগঠন বাংলা পক্ষ নয়। বাংলা পক্ষ অবশ্যই রাজনৈতিক সংগঠন, কিন্তু তারা ভোটের লড়াই লড়ে না। এবার মনে হতে পারে যখন ভোটের লড়াই না, তাহলে আমরা কিভাবে এত দাবি নিয়ে রাস্তায় নেমে সমবেত হয়ে কিভাবে লড়ছি বা কেনই বা লড়ছি। আপনাদের জানার জন্য বলে রাখি, বাংলার যে কটা বাঙালি পরিচালিত রাজনৈতিক দল আছে, আমরা তাদের মাধ্যমে লোকসভা বিধানসভা ভোটকে কেন্দ্র করে আমরা তাদের মাধ্যমে আমাদের দাবিগুলোকে আদায় করে নিতে চাই। স্বাধীনতার পর থেকে এমন কোন দল বাংলায় আসেনি যে বাঙালির কথা বলে বা বাংলার কথা বলে। প্রত্যেকে নিজেদের ভোটের স্বার্থে, নিজেদের দলের স্বার্থে বিভিন্ন কথা বলে, কিছুটা বাস্তবায়ন করে, কিছুটা করে না। কিন্তু বাঙালি জাতির যেটা ভালো হবে সেটা নিয়ে কেউ বলে না। মাঝে মাঝে জিওর প্রবলেম করে। আজকে আপনারা সম্প্রতি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন যে বাঙালির ওপর যে নির্যাতন চলছে সেটা এখন মিডিয়ায় দেখা যাচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত
যখন বাংলা পক্ষ গলা ফাটিয়ে এই কথাগুলো দিনের পর দিন বলে গেছে, তখন কোনো মিডিয়ার টনক নড়েনি, কোনো দলের টনক নড়েনি। তারা নিজেদের মতো নিজেদের স্বার্থে চলেছে। কিন্তু এখন যেহেতু সামনে 2026-এর ভোট এবং এটা একটা বিভিন্ন জায়গায় প্রচার পাচ্ছে, তার কারণে আজকে প্রত্যেকটা দল সরব হয়েছে। বাংলার যে সমস্ত বাঙালি পরিচালিত দলগুলো আছে তাদের মধ্যে থেকে যেমন এই কথা উঠে আসছে, বিভিন্ন জায়গায় বাঙালি বাঙালি করছে, এমনকি যারা বাঙালি জাতির ঘোষিত শত্রু বিজেপি, তাদের মুখেও এখন বাঙালি বাঙালি রব শোনা যাচ্ছে। বেড়াতে মাছ পাহাড় দিতে দেওয়ার মতো ব্যবস্থা। আমরা স্পষ্ট এই মঞ্চ থেকে বার্তা দিতে চাই যে এতদিন পর্যন্ত বাঙালিকে ঐক্যবদ্ধ করার জন্য কোনো দল ছিল না, কোনো মঞ্চ ছিল না। বাংলা পক্ষ এখন তৈরি হয়ে গেছে। বাঙালিকে এখন আর একা গলা ফাটিয়ে বলতে হবে না বা চুপ করে বসেও থাকতে হবে না। বাংলা পক্ষের জন্য গলা ফাটানোর জন্য একটা মঞ্চ তৈরি হয়েছে, তার নাম বাংলা পক্ষ। এবং আমরা যেহেতু ভোটে লড়ি না, তার জন্য খুব স্পষ্টত বলতে চাই যে এতদিন পর্যন্ত যা করেছ সেসব ভুলে যাও। এরপর থেকে বাঙালি কিন্তু সেই দলকে চিহ্নিত করবে বা সেই দলকে ভোট দেবে যে দল বাঙালির পাটা খুব বেশিক্ষণ ধরে চাটতে পারবে এবং ভালো করে চাটতে পারবে। খুব স্পষ্ট কথা। বাঙালি এতদিন পর্যন্ত হতে পারে যে বিভিন্ন ভাবে বিভক্ত ছিল এবং এই বিভক্ত করার জন্য তার যে চক্রান্ত চলতো সেটাও অতি সক্রিয়ভাবে রাজনৈতিকভাবে বিভিন্ন ভাবে করা হয়েছে। হিন্দু মুসলমান করে, ইস্ট বেঙ্গল মোহনবাগান করে, ঘটি বাঙাল করে, মতুয়া রাজবংশী করে ইত্যাদি বিভিন্ন স্তরে বাঙালিকে ভাঙা হয়েছে, বাঙালি জাতিকে ভাগ করার চক্রান্ত চলেছে এবং সেই চক্রান্ত এখনো পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু এখন রাজনৈতিক দলগুলোও বুঝতে পারছে যে তারা টাকা পয়সা পকেটে গুঁজে দিয়েও 2000 লোকের মিছিল করাতে পারে না শুধুমাত্র WBCS বাংলা ভাষা পরীক্ষা বাধ্যতামূলক করার দাবিতে। বাংলা পক্ষ সেটা করে দেখিয়েছে। আমরা মিডিয়াতে এবং বিভিন্ন সময় দেখতে পাই এবং জানি যে পশ্চিমবঙ্গ থেকে লাখ লাখ বাঙালি বাইরে যায় কাজ করতে। এটা বাস্তব কথা। যেটা দেখতে পাই না বা যেটা এর থেকেও বাস্তব কথা, যেটা আপনাকে মিডিয়া দেখাতে চায় না, রাজনৈতিক দলগুলো বলতে চায় না, সেটা হচ্ছে যদি 1 লাখ বাঙালি, এটা কেন্দ্রীয় সরকারের তথ্য, এটা হাওয়ায় কথা বলছি না, বাংলা পক্ষ তথ্যভিত্তিক কথা বলে। যদি কাগজ দেখতে চান, কাগজ আমাদের কাছে আছে। 1 লাখ বাঙালি যদি বাংলার বাইরে বিভিন্ন কাজে যায়, তাহলে 3 লাখ অন্য রাজ্যের মানুষ এখানে এসে ঢুকছে। তারা এটা দেখতে ঢুকছে না যে হুগলি পিপুলপাতির মোড়টা কেমন দেখতে বা চুচুড়ার ঘড়ির মোড়ের ঘড়িটা ঠিকঠাক চলছে কিনা, এইগুলো তারা দেখতে ঢোকে না। তারা এখানে কাজ করতে আসে, টাকা কামাতে আসে। এই 3 লাখ কর্মসংস্থান যেহেতু বাংলায় আছে, কিন্তু বাঙালি সেগুলো পাচ্ছে না। তার জন্য প্রত্যেকবার আমরা এর আগে ভাবতাম যে বাংলায় কোনো কাজ নেই। এখনো পর্যন্ত আপনি যে কোনো চায়ের দোকানে বলুন, যে কোনো আড্ডাস্থলে বলুন, নিজেদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যে কথা বললে এই কথাটা অবশ্যই উঠে আসবে যে বাংলায় তো কাজ নেই। আমরা বলি বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। এবং আজকে আপনারা জানলে হয়তো অবাক হবেন যে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো এলাকায় হতে পারে, এরা এত সংখ্যায় ঢুকছে যে বাঙালি সেখানে নিপীড়িত, নির্যাতিত এবং প্রত্যেকদিন আক্রমণের শিকার হচ্ছে। আমরা কেউ বলতে পারি, কেউ অ্যাডজাস্ট করে নি, কিন্তু শোনো বাঙালি,
অ্যাডজাস্ট করার দিন শেষ। বাঙালি সহানুভূতিশীল জাতি এবং তার সেই সহানুভূতিশীলতা ব্যবহার করে এতদিন পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ওরা বাঙালিকে লুট করে চলেছে এখনো পর্যন্ত। আমরা যে তথ্য দিয়ে কথা বলার কথা বলছি সেই তথ্যর ভিত্তি কয়েকটা বলি। এই তথ্যগুলো গুগলে সার্চ করলে পাওয়া যায়। যেমন কি, পশ্চিমবঙ্গে জিএসটি কালেকশন বাড়ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে টাকা ঘুরছে, জিএসটি তো হাওয়ায় হয় না, ব্যবসা বাণিজ্য কাজ ইত্যাদি এগুলো বাড়ছে বলেই জিএসটি কালেকশন বাড়ছে। এবং তার ফলে এটা বোঝা যাচ্ছে যে বাংলায় কিন্তু কর্মসংস্থান তৈরি হচ্ছে। সম্প্রতি নিউ টাউন সল্টলেক এলাকায় ছটা কোম্পানি নতুন এসে ঢুকেছে। কিছু সেটা আইটি কোম্পানি, কিছু লজিস্টিক হাব, ডানকুনিতে বেশ কিছু লজিস্টিক হাব এসে ঢুকেছে। আমরা সেগুলো নিয়ে মাথা ঘামাই না, আমরা শুধু দেখি যে কয়েকটা ছেলে চাকরির জন্য প্রচুর চেষ্টা করছে, প্রচুর পড়াশোনা করছে, কিন্তু পাচ্ছে না কেন, তার শিখরে আমরা ঢুকি না। এবং এর থেকেও বড় কথা, বাংলার যে ডেট ইজ টু জিডিপি রেশিও, এটা কমছে, অর্থাৎ এই দুটো সমান তালে বাড়ছে। এটা বাংলার জন্য ভালো, কিন্তু বাঙালির জন্য ভালো নয়, কারণ বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। এই যে বিভিন্ন জায়গায় দেখবেন লজিস্টিক হাবগুলো তৈরি হয়েছে, আমরা অর্ডার করছি 10 মিনিটে চলে আসছে, কি মজা। কিন্তু এই লজিস্টিক হাবগুলো চলছে কাদের দ্বারা? মালিকানা হয়তো বাঙালির নেই, এটা ঠিক, কিন্তু সেখানে যারা কাজ করছে তারা তো বাঙালি হতে পারে। আমার আপনার ঘরের ছেলেগুলো তারা শিক্ষিত, যার যেরকমই শিক্ষাগত যোগ্যতা থাকুক না কেন, তারা সেই স্তরে চাকরিটা পাচ্ছে কি? আপনি চুঁচুড়ার সুগন্ধা মোড় থেকে শুরু করে ডানকুনি পর্যন্ত চলে যান দিল্লি রোড ধরে, দেখতে পাবেন যে কতগুলো কলকারখানা গজিয়ে উঠেছে। এটা খুব ভালো কথা, কিন্তু কাজগুলো কারা পাচ্ছে এটা বুঝতে পারবেন ওই দিল্লি রোডের আশেপাশে যে রাস্তাগুলো ওই প্রান্তে বা এই প্রান্তে ঢুকে যাচ্ছে, সেখানকার জনবিন্যাস যে পাল্টাচ্ছে এগুলো দেখলে। তাদের মুখের ভাষা বাংলা নয়। এবার আপনার মনে হতে পারে যে এখন মিডিয়াতে প্রচুর লোক বলছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রচুর ঢুকছে, তাকে চিহ্নিত করার প্রক্রিয়া চালু হয়েছে, এটা তো আমাদের গর্বিত হওয়ার কথা। কিন্তু গল্পটা আলাদা, এটা আমি পড়ে আসছি। এর সাথে দেখবেন বন্দর আমাদের হাতে নেই। বন্দরে একটা বাঙালি আপনি খুঁজে দেখাতে পারবেন না। এখানে কেউ আছে, এতজন বাঙালি এখানে দাঁড়িয়ে আছে, কেউ বলতে পারবে যে বন্দরে আমার পরিচিত একজন কাজ করে, বা আমার বাড়ির কেউ বন্দরে কাজ করে? তাজপুরে যেটা নতুন হলো বা হচ্ছে সেটা তো ছেড়েই দিন, বোঝাই যাচ্ছে যে কে কিনেছে, কাদের দ্বারা পরিচালিত, এবং সেখানে আমাদের কিছু নেই। সুতরাং বন্দর আছে বলে আমরা গর্বিত হতে পারি, কিন্তু বন্দরের কাজগুলো আমাদের নেই। কয়লা একটা বিরাট উপার্জনের জায়গা। কয়লা খনিতে যারা কাজ করে এবং কয়লা যে এখান থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা কেউ বাঙালি নয়। আমরা জানি নিচে কয়লা, উপরে ধান, জেলার নাম বর্ধমান। এই বর্ধমানে বিস্তর এলাকা জুড়ে এরকম বিভিন্ন ইসিএল এর ফ্যাক্টরি ইত্যাদি গজিয়ে উঠেছে, কিন্তু সেখানকার একদম যে লো স্কেল স্যালারির যে বসে আছে, যে কাজ করছে লেবার হিসেবে, এবং যে পাঁচতলায় বসে এসি ঘরে, তার একটাও বাঙালি নয়। তাহলে কাজগুলো নিচ্ছে কারা? এর সাথে দেখবেন মিল, আমাদের এখানে প্রচুর মিল। আপনি এখান থেকে রিসরা পর্যন্ত যাবেন, বিভিন্ন জুট মিল, চাঁদদানিতে বেশ কিছু, রিসরায় আছে, তেলিনীপাড়ায় আছে ইত্যাদি, এতগুলো মিলগুলো চলছে, কম বেশি চলছে। মিলে যখন ছুটি হয় তখন একটু
একদিন কষ্ট করে গিয়ে গেটের সামনে দাঁড়াবেন, দেখবেন যে ওখানে কারা বেরোচ্ছে, তাদের মুখের ভাষা কি, বুঝতে পারবেন যে কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই। এই জুট মিলের কথা বলতে মনে পড়লো যে যে বিস্তর মিলগুলো আছে, এই যে পাট শিল্প, বাংলায় পাট শিল্প আছে, বিরাট গর্বের ব্যাপার। বাংলায় পাট শিল্প আছে, তাতে বাঙালির কিছু নেই। কতটা আছে? আছে, কিছুটা আছে। কতটা আছে? যখন পাট পচিয়ে তাকে প্রসেস করা হয় গলা অবধি জলে ডুবে, সেই অবধি বাঙালির আছে। এখান থেকে যখন পাটটাকে তুলে গাড়িতে লোড করলো, সেই অবধিও হয়তো বাঙালির আছে, কিন্তু এই পাটটা যেখানে গিয়ে খালি হচ্ছে সেখান থেকে আর বাঙালিকে হাত দিতে দেওয়া হয় না। ওরা বলে বাঙালি খাটতে পারে না। পাট ভর্তি বা বিভিন্ন সামগ্রী ভর্তি যে গাড়িটা এখান থেকে লোড হয়ে যাচ্ছে, সেই গাড়ির ওজন কি রাস্তায় যেতে যেতে বেড়ে যাচ্ছে? কলকাতার বড় বাজারের এলাকায় যারা ওখান থেকে মুটেরা, যারা ওখান থেকে মাল নামাচ্ছে, তাদেরকে দেখিয়ে বলা হয় যে বাঙালি এরকম খাটতে পারবে? তাহলে আপনি এটা বলুন যে এখান থেকে যারা জিনিসটাকে তুললো তারা কি করে খাটছে? এই জিনিস আপনাদেরকে ভুলিয়ে রাখা হয়, আমাদের ভুলিয়ে রাখা হয়। বাঙালি খাটতে পারে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আপনারাও জানেন। এবং এর সাথে এই যে বাংলাদেশ অনুপ্রবেশকারী নিয়ে দু একটা কথা। আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে বাংলাদেশি ধরার চক্রান্ত চলছে, এবং যে কটা রাজ্যে এই প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়ার মধ্যে একটা জিনিস একদম কমন, কি? সবকটাই প্রধানত বিজেপি শাসিত রাজ্য। এবং নাম বলে শেষ করা যাবে না। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকার বাঙালিকে চিহ্নিত করে বাংলাদেশি তকমা দিয়ে তাকে বেনাগরিক করার এই চক্রান্ত বহুদিনের, এখন মিডিয়াতে উঠে আসছে আমাদের জন্য, বা বিভিন্ন দল সরব হয়েছে তার জন্য। এর আগে আমরা বহুদিন এই কথা বলে আসছি। আপনাদের খুব কাছে রবীন্দ্রনগরের নিবাসী দেবাশিস দাস, আমাদের ভাই দেবাশিস দাস গেছিল উড়িষ্যায় কাজ করতে। ও কিসে কাজ করতো? ফায়ার অ্যালার্ম ডিটেকশন সিস্টেম, মানে আগুন লাগলে এই যে অটোমেটিক বিভিন্ন জায়গায় এখন তৈরি হয়েছে, বিভিন্ন ফ্ল্যাটে বা কারখানায় আগুন লাগলে অটোমেটিক বালি এবং জল পড়বে, এই সিস্টেমের যে মেকানিজম, এই মেশিনে ও কাজ করতো। এই কাজ কি বাংলায় নেই? অবশ্যই আছে, কিন্তু তাকে যেতে হয়েছে এই কাজ করতে উড়িষ্যায়। ভালো কথা। উড়িষ্যায় গিয়ে তাকে তার উপর দিয়ে যে নির্মম অত্যাচার চালানো হয়েছে, সেটা শুনলে আপনার ভয়ে গায়ে কাঁটা দেবে। সকাল 7টার সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তার, সে যেখানে থাকতো সেখান থেকে, এবং তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে যখন নিয়ে গেছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার আগে তাকে যখন বাংলাদেশি বলে চিহ্নিত করছে বা সন্দেহ করছে, তখন সে স্পষ্ট বলেছে যে আমার কাছে বিভিন্ন ডকুমেন্ট আছে। কি ডকুমেন্ট? এগুলো মেলাবেন যে আপনাদেরও আছে কিনা। তার কাছে প্যান কার্ড আছে, আপনাদের আছে তো? তার কাছে আধার কার্ড আছে, আমাদের সকলের আছে। ভোটার কার্ড আছে, আমাদেরও আছে। পাসপোর্টটাও আছে। আমি কথা দিয়ে বলতে পারি এখানে সকলের পাসপোর্ট নেই, কোনো কারণে করানো হয়নি। তার কাছে পাসপোর্টও আছে, কিন্তু তা সত্ত্বেও তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তার কাছ থেকে দেখতে চাওয়া হয় বাড়ির জমির দলিল, পর্চা ইত্যাদি। এবং তারপরেও প্রায় 3 বেলা তাকে, একদিনে নয় 2 দিন ধরে আটকে রেখে তাকে 3 বেলা খাবার দেওয়া হয়, শুধুমাত্র ডাল ভাত, মেঝেতে শুতে দেওয়া হয়। এবং সেই যে মানসিক অত্যাচার, অমানবিক অত্যাচার, সে নিজে বলছে, আমরা সেই ভাইয়ের ইন্টারভিউ নিয়েছি, আপনারা আমাদের বাংলাপক্ষ হুগলি জেলার ফেসবুক পেজে গেলে দেখতে পাবেন। তারা বলছে যে এই অমানবিক অত্যাচার যদি আরো 2 দিন আমাকে করতো, আমি হয়তো অসুস্থ হয়ে পড়তাম বা থাকতে পারতাম না, মরে যেত। এটা একমাত্র ঘটনা নয়।
মালদার জামির আলী শেখ গতকাল বাংলা পক্ষর প্রতিনিধি দল এবং আমাদের সাধারণ সম্পাদক সহ শীর্ষ পরিষদ সদস্যরা পৌঁছেছিল তাদের এখানে। তাদের 1941 সালের দলিল, হ্যাঁ ঠিক শুনছেন, 1941 সালের দলিল, তখনও ভারত স্বাধীন হয়নি। সেই ব্রিটিশ আমলের স্ট্যাম্প মারা লোগো দেওয়া দলিল, সেই দলিল পর্যন্ত দেখিয়েছে। জামির আলী শেখ কাজ করতে গেছিল রাজস্থানে, সেই রাজস্থানের কাজ করতে গিয়ে তাকে এই হেনস্থার শিকার হতে হয়েছে। কি জানেন? তাকে জেসিবিতে করে বর্ডার এলাকায় নিয়ে এসে রাজস্থান পুলিশ বিএসএফ কে হ্যান্ড ওভার করেছে। বিএসএফ তাকে জেসিবিতে তুলে ছুঁড়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এই খবরগুলো এখন হয়তো দেখতে পাচ্ছেন। এর আগে এখনো হয়তো আমরা যে বক্তব্য রাখছি, এখনো হয়তো কারোর ওপর বা একাধিক জনের ওপর এই অত্যাচার চলছে। আমরা বাঙালিরা অন্যান্য রাজ্যে গিয়ে হয়তো কাজ খুঁজে যাই, কিন্তু আমরা গিয়ে কি সেখানকার সরকারি পরীক্ষাগুলো দিতে পারি? প্রত্যেক জায়গায় ভূমিপুত্র সংরক্ষণ আছে, না হলে সেখানকার সরকারি পরীক্ষায় সেখানকার ভাষা পরীক্ষা পেপার বাধ্যতামূলক। সেই সব জায়গায় গিয়ে আমরা যখন পরীক্ষা দিতে পারছি না, বাংলা ধর্মশালা হয়ে গেছে। ধর্মশালা বলতেও লজ্জা করছে। বাংলা ধর্মশালা হয়ে গেছে কেন না, এখানে এসে যে কেউ যে কোনো কাজ ঢুকে যেতে পারে। খালি লোকাল ভাইয়াদের বললেই হলো, লোকাল ভাইয়ারা আছে তোমাদেরকে কাজ ব্যবস্থা করে দেওয়ার, এমনকি তোমরা এখানকার স্থায়ী বাসিন্দা পর্যন্ত হয়ে যেতে পারো। শুধু তাই নয়, SC ST সার্টিফিকেটও বের হয়ে যেতে পারে। আমরা ধরেছিলাম চন্দননগর, ব্যারাকপুর ইত্যাদি বিভিন্ন জায়গায়। এই কথা বলে শেষ করা যাবে না। আমার পরের বক্তারা আছে, আমি তাদেরকে কিছুটা সময় দেব, কিন্তু আরো একটা কথা বলে যেতে চাই যে এই যে বলা হচ্ছে যে বাংলাদেশি, রোহিঙ্গা ইত্যাদি, এগুলো শুনলেই মনে হয় না যে তারা নিশ্চয়ই মুসলমান, তার জন্য তাদেরকে চিহ্নিত করে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, বেশ হচ্ছে। কিন্তু এই যে দেবাশিস দাস, দীপক বিশ্বাস, এরা দুজনেই চুচড়ার বাসিন্দা। গঙ্গাধর প্রামাণিক বাঁকুড়ার বাসিন্দা। এগুলো শুনে মনে হচ্ছে, এই নামগুলো শুনে মনে হচ্ছে এরা কেউ মুসলমান বাঙালি, এরা সকলে হিন্দু বাঙালি। সুতরাং এদেরকে আপনি যতই কাগজ দেখান না কেন, এরা কাগজ দেখতে চায় না। এরা চায় বাঙালি জাতিকে শেষ করতে, বাঙালি জাতিকে ধ্বংস করতে এবং বাঙালিকে বেনাগরিক করতে। সুতরাং আমাদের এই লড়াই বহুদিনের, আমাদের এই লড়াইতে পাশে থাকুন। এবং ওরা যে এই যে কাগজ দেখে নয় শুধুমাত্র বাঙালিকে বাঁধ দিতে চায়, তার উদ্দেশ্যে একটা ছোট কথা মাথায় রাখবেন, জাতির হাতে উঠলে বাঁশ, বদলে যাবে ইতিহাস। জয় বাংলা, জয় বাংলা। আমার পরবর্তী বক্তা জাতীয় সংগ্রাম পরিষদ সদস্য দেবাশিস বসু মহাশয়। নমস্কার, জয় বাংলা। জয় বাংলা। দেবাশিস বসু। আমি হাওড়া জেলার মানুষ, কিন্তু হুগলি জেলার সঙ্গে আমার একটা আর্থিক যোগাযোগ আছে। আমার মামার বাড়ি হুগলি জেলায়। আমি পড়েছি উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়, যেটা হুগলিতে, এবং আমার ইঞ্জিনিয়ারিং শিক্ষা থেকে একটু এগোলেই হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখান থেকে কিন্তু আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছি এবং চাকরিও করছি ঠিকঠাক কাছের কলেজে। হুগলির সঙ্গে আমার সত্যি একটা আর্থিক যোগাযোগ। তো যেখানে দাঁড়িয়ে আছে, আমি যদি একটু চিন্তা করি, ওদিকে এগিয়ে গেলে ভুটিয়া বাজারে বিনোদিনী স্কুল, অত্যন্ত দামি স্কুল। কাছে আরো আছে হুগলি কলেজে, হুগলি ব্রাঞ্চ স্কুল, এই তো পাশে আমাদের গার্লস কলেজ, আরেকটু দিকে গেলে মহসিন কলেজ, এবং এখানে ITI, অর্থাৎ পড়াশুনো, শিক্ষা ইত্যাদি কিন্তু একটা প্রাণকেন্দ্র বলে পরে হুগলি এবং কিছু রাখে। এবং এই জায়গায় আমি প্রতিদিন একসময় পড়তে আসতাম, এখন চাকরি করতে আসি। আমাকে পূর্ববর্তী বক্তা সুমন
ও আমারই ছাত্র ছিল। তো হুগলির সঙ্গে আমি সত্যি একটা একাত্মতা বোধ করি এবং সেই কারণের জন্য কিন্তু হুগলিতে এই অনুষ্ঠানের জন্য মানে এই কর্মসূচিতে আসার জন্য আমি নিজের মন থেকে একটা খুব তাগিদ অনুভব করছিলাম। আমরা কিছু কথা সুমনের কাছ থেকে শুনলাম, আমরা আরো কিছু কথা শুনতে আমরা একটুখানি বলবো, অনেকের কাছ থেকে শুনবো। আমি কিছু কথা বলি তার আগে, এই যে কথাগুলো বলা হচ্ছে অর্থাৎ বাঙালিকে বিভিন্ন রাজ্যে এবং বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে রোহিঙ্গা বলা হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে, এবং শুধু বিজেপি শাসিত রাজ্যগুলো নয়, আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গেও কিন্তু কেউ যদি বলে বাংলা জানি না, বলে বাংলা জানি না, হিন্দি জানি না, বাংলায় কথা বলো, বলে হিন্দি জানো না, তুমি বাংলাদেশে যাও, তুমি বাংলাদেশি। ভারতের বাঙালি, ভারতের নাগরিক বাঙালিকে বলা হচ্ছে বাংলাদেশি, তাদের বলা হচ্ছে রোহিঙ্গা। এবং সেটা শুধু মুসলিম বলে নয়, কিন্তু মুসলিম হন, হিন্দু হন, যাই হোক না কেন, আপনি বাঙালি, তাই আপনি তাদের চোখে বাংলাদেশি। এটা পরিষ্কার বিজেপির ন্যারেটিভ। আপনি যদি ঘটি হন, আপনাকে বোঝাবে এই তো বাঙালি ওদের থেকে এসছে, এসে তোমাদের চাকরি, জমি, ব্যবসা সব দখল করে দিচ্ছে। আপনি যদি বাঙাল হন, আপনাদের বোঝাবে এই তো মুসলমানরা তোমাদের ওখান থেকে তাড়িয়ে দিয়েছে, তোমাদের লাঠি মেরে তাড়িয়েছে। ভাগ করবে, বাঙালিকে ভাগ করবে, ঘটি বাঙালি ভাগ করবে, হিন্দু মুসলমানে ভাগ করবে। ইংরেজরা শিখিয়েছিল ডিভাইড এন্ড রুল পলিসি, আর সেই ইংরেজদের দাসত্ব করেছিল 7 বার মুসলেখা দিয়ে আন্দামান থেকে যারা পেয়েছিল সাভারকার। এই সাভারকারের উত্তরসূরি রাজদিল্লির ক্ষমতায় সাভারকার যেভাবে ইংরেজদের দালালি করেছে, এখনো এখানকার কিছু বাঙালি নেতা সেদেরকে বাঙালি বলতে আমার লজ্জা করছে, তারাও সেই একইভাবে দিল্লির সরকারদের দালালি করছে, বাঙালিকে বাংলাদেশ বলছে, বাঙালিকে রোহিঙ্গা বলছে। এদের কথা ভাবলে আমার খুব লজ্জা হয়। স্বাধীনতার আগের কিছু কথা আপনাদের বলবো, বর্তমান যুগের কথা অনেক বক্তা আছে বলবেন, আমি স্বাধীনতার আগের কিছু কথা বলবো। এই বাংলা, বিহার এবং উড়িষ্যা একসঙ্গে বলা হতো বেঙ্গল প্রেসিডেন্সি, এবং সেটা শুধুমাত্র ইংরেজ আমলে নয়, ইংরেজদের আগে অর্থাৎ সিরাজউদ্দৌলা তিনি যখন বাংলার শাসক, বিজেন্দ্রনাথ রায়ের একটা নাটক আছে সিরাজউদ্দৌলাকে নিয়ে, একটা লাইন আছে, বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি তোমায় ভুলিনি জানা। এই বাংলা, বিহার, উড়িষ্যা একসঙ্গে বেঙ্গল প্রেসিডেন্সি ছিল, ইংরেজ আমলেও ছিল। বিহার পর বিহারের স্লোগান তুলে একটা আন্দোলন শুরু করে, কে শুরু করেছিল? একটা রাজেন্দ্র প্রসাদ, যিনি ভবিষ্যতে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন। সেই বিহার পর বিহারের আন্দোলন করে 1912 সালের 22 মার্চ বেঙ্গল প্রেসিডেন্সি থেকে বিহার এবং উড়িষ্যা বেরিয়ে যায়, এবং 1936 সালের 1 এপ্রিলে আবার বিহার আর উড়িষ্যা বেঁকে যায়, এবং বিহার আর উড়িষ্যা দুটো আলাদা আলাদা প্রদেশ হিসেবে তৈরি হয়। বিহার ফর বিহারিস, ভালো কথা। বিহারিদের জন্য বিহারে সরকারি চাকরির পরীক্ষা দিতে গেলে, বিহারে ওদের সিভিল সার্ভিস পরীক্ষা দিতে গেলে হিন্দি ভাষা বাধ্যতামূলক। উড়িয়াদের জন্য উড়িষ্যার যে কোনো সরকারি কলেজে যদি ইঞ্জিনিয়ারিং বা ম্যানেজমেন্ট করতে চান, তাহলে উড়িষ্যার স্কুল থেকে 10+2 পর্যন্ত পড়া বাধ্যতামূলক। আর যদি অন্য রাজ্য থেকে যান, করতে পারবেন, বেসরকারি স্কুলে যেতে হবে। গুজরাটে আপনি সরকারি চাকরি পাবেন, 1 বছরের মধ্যে গুজরাটি ভাষায় লিখিত পরীক্ষা দিতে হবে। উত্তরপ্রদেশে আপনি সিভিল সার্ভিস পরীক্ষা দিতে চাইবেন, আপনাকে হিন্দি ভাষায় লিখিত পরীক্ষা দিতে হবে। তাহলে সবার বাড়ি বাংলা ধর্মশালা, বাংলায় যে কেউ আসবে, বাংলা জানবে না, বাংলা বলবে না, বাংলা শিখবে না, উল্টে হিন্দি জানি না বলবে বাঙালিকে বাংলাদেশি, আর তারা এখানে কাজ করবে, তাদের আমরা জামাই হিসেবে রাখবো কেন? ভাবুন, চিন্তা করুন। একটা নাম বলছি, সুশীল মোদী মারা গেছেন, বিহারের উনি মুখ্যমন্ত্রী ছিলেন। তো উনি যখন বিহারের ভোট হয় এর আগের বারে, তখন একটা কথা বলেছিলেন, বিহারে বিজেপি, বাংলায় যদি বিজেপি জেতে বাংলায় ভোটের সময়, তাহলে লাখ লাখ বিহারি
বাংলায় চাকরি পাবে। বাংলার কোন মুখ্যমন্ত্রী বিহারের ভোটের সময় গিয়ে বলতে পারবে বাংলায় যদি কংগ্রেস জেতে, বাংলায় যদি তৃণমূল জেতে, বিহারে যদি কংগ্রেস জেতে, বিহারে যদি তৃণমূল জেতে, বিহারে যদি সিপিএম জেতে, বিহারে যদি সিপিএম জেতে, লাখ লাখ বাঙালি বিহারে চাকরি পাবে? বলতে পারবে না। কিন্তু পারে, বিহারিরা পারে। বিহারের সাংসদ অশোক কুমার যাদব, এই যে বললাম বিহার থেকে বাংলা আর বাংলা থেকে বিহার আলাদা হয়েছিল, সেই দিনটাকে ওরা বলে বিহার দিবস। বিহার দিবস পালন করলো কিছুদিন আগে কলকাতায়, এবং সেই কলকাতায় বসে ওদের সাংসদ অশোক কুমার যাদব বলে গেল যে 2 কোটি বাঙালি বিহারি এই বাংলায় চাকরি করছে, তাই বাংলার মানুষকে উনি নমস্কার জানাচ্ছেন। একটু আগেই আমাদের কয়েকজন বক্তা বলেছে 22 লক্ষ বাঙালি বাইরের রাজ্যে কাজ করতে যায়, আর 2 কোটি বহিরাগত ভারত বাংলা থেকে কাজ করছে, বাংলায় থাকছে, বাংলা থেকে রোজগার করছে, বাংলা থেকে নিজের রাজ্যে টাকা পাঠাচ্ছে, উল্টে বাঙালিকে অসম্মান করছে। 22 কোটি, 22 লাখ আর 2 কোটি, 2 কোটি যদি নিজের রাজ্যে ফিরে যায়, 22 লাখ বাঙালির কতগুলো চাকরি হবে? তারা এখনো আছে, তারা কাজ করছে, চাকরি করছে, এবং বাংলাকে সম্মান করতে শিখছে না। খুব দ্রুত কিন্তু সম্মান করতে শিখুন, নইলে যেসব রাস্তাগুলো আপনারা দেখাচ্ছেন, যে কোনো সাধারণ লোক বাইরের রাজ্যে বাঙালির আধার কার্ড দেখতে চাইছে, বাঙালিকে রোহিঙ্গা বলছে, বাঙালিকে বাংলাদেশি বলছে, বাঙালিকে ওইভাবে ছুড়ে বাংলাদেশে পাঠাচ্ছে, সেই জিনিসগুলোর প্রতিশোধ যেদিন বাঙালি নেবে, বাংলা পক্ষ নেবে না। বাংলা পক্ষ আইন আর সংবিধান হাতে নিয়ে চলে না। বাংলা পক্ষ সবসময় আইন মানে, সংবিধান মানে, পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে, পাশে নিয়ে, অনেক অনুমতি নিয়ে সমস্ত কিছু করে। কিন্তু সাধারণ বাঙালি যদি রাখতে শুরু করে, সেই জয়জোয়ার কিন্তু বাংলা পক্ষ আটকাতে পারবে না, অন্য কোনো রাজনৈতিক দলও আটকাতে পারবে না। তাই বলছি, শুধরে যান। বাঙালি যেদিন পাল্টা দেবে, সেদিন কিন্তু নিজের রাজ্যে ট্রেন ধরার টিকিট খুঁজতে হবে। আর কিছু কথা আমি বলবো, খুব বেশি কিছু না, কিছু পুরোনো দিনের কথা আমি বলেছিলাম বলবো, সেগুলো বলবো। নতুন দিনের কথা অনেকেই বলবে। আলিপুর জেল মিউজিয়ামে আমি গিয়েছিলাম। সেই আলিপুর জেল মিউজিয়ামে যারা ফাঁসি দিয়েছেন তাদের তালিকাগুলো, নামগুলো আমি একটুখানি পড়ে বলছি। কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু, বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, গোপীনাথ গোপীমোহন সাহা, প্রমোদ রঞ্জন চৌধুরী, অনন্ত হরি মিত্র, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার এবং চারুচন্দ্র বসু। বাঙালি বাদ দিয়ে আর কোনো নাম পেলেন? এবার একটা কথা বলি, 9 জুলাই 2019 সালে দ্বিতীয়ব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় একটি প্রশ্ন করেছিলেন। 1576 নম্বরে A থেকে C অবধি এই প্রশ্নের উত্তর হিসেবে কেন্দ্রীয় সরকারের কিছু তথ্য পাওয়া গিয়েছিল। 1909 থেকে 1938 সালের মধ্যে আন্দামান সেলুলার জেলে বন্দী ছিলেন মোট 585 জন। তার মধ্যে শুধুমাত্র বাংলা থেকে 398, পাঞ্জাব থেকে 95, মহারাষ্ট্র থেকে 3, বিহার থেকে 17, উত্তরপ্রদেশ থেকে 18, কেরালা থেকে 14, অন্ধ্রপ্রদেশ থেকে 8, উড়িষ্যা থেকে 5, এবং হিমাচল, উত্তর পূর্ব ফ্রন্টিয়ার, তামিলনাড়ু রাজ্য এবং অন্যান্য বিভিন্ন কিছু অজ্ঞাত বন্দী মিলিয়ে 27 জন। এইভাবে তাহলে মোট আমাদের বন্দির সংখ্যা 585, এবং তার মধ্যে 398 জন বাঙালি। বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে। এবং আর একটা জিনিস খেয়াল করুন, এই যে আমরা বলি দেশ ভাগ হয়েছে, আসলে দেশ ভাগ হয়নি, ভাগ হয়েছে দুটো রাজ্য। কোন দুটো রাজ্য? ইংরেজদের বিরুদ্ধে সবথেকে বেশি লড়াই করেছিল, সশস্ত্র সংগ্রাম করেছিল, ইংরেজদের মনে ভয় ধরিয়ে দিয়েছিল। সেই দুটো রাজ্যের নাম বাংলা এবং পাঞ্জাব। আবার খেয়াল করুন, বাংলা থেকে 398, তারপরে পাঞ্জাব থেকে 95, সব থেকে বেশি বন্দী আন্দামানের সেলুলার জেলে। কিন্তু খুব দুঃখের বিষয়, ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে কিন্তু এই দুটো রাজ্যকে ভাগ করা হলো। এবং তারপরেও পাঞ্জাব যা যা সুযোগ সুবিধা পেয়েছে, অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে আগত শরণার্থীরা যে সুযোগ সুবিধা পেয়েছে, পূর্ব পাকিস্তান থেকে আগত শরণার্থী অর্থাৎ বাঙালিদের, তার কিছুই কিন্তু দেওয়া হয়নি।
আরেকটা কথা বলি, সেটা হলো ভারতের রাজনৈতিক মানচিত্র যদি মন দিয়ে দেখা যায়, দেখবেন বিহার, উত্তরপ্রদেশ আর উত্তরাঞ্চলের সীমান্তে হচ্ছে নেপাল, গুজরাট, রাজস্থান আর পাঞ্জাবের সীমান্তে পাকিস্তান। গুজরাটের সীমান্তে একটা নালা আছে, নালাটার নাম হচ্ছে হারানি নালা, আর সেই নালাটা পার হলেই পাকিস্তান। এবার একটা জিনিস বলুন, সুমন একটু আগে একটা কথা বলেছে, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে এইসব কথা বেশি শোনা যাচ্ছে। গুজরাট বিজেপি শাসিত রাজ্য, রাজস্থান বিজেপি শাসিত রাজ্য, এদের সীমান্তে পাকিস্তান। গুজরাটে এনআরসির কথা কেউ বলে, গুজরাটে সিএবির কথা কেউ বলে, পাকিস্তানে লোক যদি এখানে আসে, তারা যদি এখানে মিশে যায়, কি করে মিশবে? সহজে মিশবে। হিন্দি এবং উর্দু দুটো ভাষারই উৎস হলো খড়িবালি হিন্দুস্তানি। যদি রাজস্থানে হিন্দি লেখা হয় আর ফার্সি শব্দের ব্যবহার বেশি থাকে, তাকে বলা হয় উর্দু। আর যদি নাগরী লিপিতে লেখা হয় আর সংস্কৃত শব্দের ব্যবহার বেশি থাকে, তাকে বলা হয় হিন্দি। পাকিস্তানের ক্রিকেটারদের ধারাভাষ্য হিন্দি বলছে না উর্দু বলছে, আলাদা করতে পারবেন না। 1 থেকে 10 বলুন হিন্দিতে, 1 থেকে 10 বলুন উর্দুতে, আলাদা করতে পারবেন না। তারপরে কিন্তু ওইসব রাজ্যে কেউ এনআরসির কথা বলে না, বলে বাংলায় সিএবি। শেষ কথা বলবো একটা একজনের নাম দিয়ে, জগন্নাথ সরকার, বিজেপির সাংসদ। তার বিভিন্ন সভায় একজন মানুষ, নিবারণ সরকার, বিজেপির একজন কর্মী, তিনি হনুমান সেজে প্রচার করতেন। তার গাড়ির ঘড়িতে বসে থাকতেন হনুমান সেজে, এবং সেইভাবে তার প্রচার খুব জনপ্রিয় হয়েছিল। অথচ যখন সিএবি ইত্যাদি নিয়ে যখন প্রচন্ড পরিমাণে আলোচনা চলছে, গতবারে লোকসভা ভোটের আগে উনিও কিন্তু ভয় পেয়েছিলেন। উনি ভয় পেয়েছিলেন কারণ উনি জানতেন যে এখানকার উনি ওইভাবে কি পারবেন নিজেকে ভারতীয় প্রমাণ করতে। সেই আশঙ্কা থেকে উনি আত্মহত্যা করেছিলেন। গুজরাটে কেউ আত্মহত্যা করেছে সিএবির ভয়ে? কেউ করেনি। বিহারে করেছে, উত্তরপ্রদেশে করেছে, উত্তরাঞ্চলে করেছে, কাউকে করতে হয় না, বাংলা থেকে করতে হয়। এবং এই শান্তনু ঠাকুরকে আমরা বারবার ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম, বললায় গিয়ে রামনগরে দিয়ে, যদি ক্ষমতা থাকে তাহলে সিএএ লাইনের ধারাগুলো আমরা বাংলা পক্ষ থেকে যেমন ভাবে লাইন করে দেখা করে বলছি, সেরকম ভাবে দেখা করে বলুন। তারা গুন্ডা পাঠিয়েছিল, নিজে আসতে পারেনি, বক্তব্য রাখতে পারেনি। একটা পরিষ্কার কথা বলে দিই, বিজেপি কিন্তু বাংলা ও বাঙালির শত্রু। অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভাঙলো, সদর দপ্তর ছিল দমদমে, 7টা পিএসসি হলো, 4টে পেল উত্তরপ্রদেশ, বাংলা পেল না। ব্যাংক অফ বরোদা সদর দপ্তর সরিয়ে নিয়ে গেল, কিবোর্ড সদর দপ্তর সরিয়ে নিয়ে যাচ্ছে গুয়াহাটিতে। ডিবিসি বাংলার সরকার টেক হোল্ডার সদর দপ্তর সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং বাংলাদেশ প্রসঙ্গে খুব বলে, বাংলা পক্ষ নাকি বাংলাদেশিদের খুব ভালোবাসে। বাংলাদেশিদের 4,000 কোটি টাকা বছরে 100% সুদে ঋণ দিয়েছে হাসিনার সরকারকে, এবং ছিটমহল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছে, পশ্চিমবঙ্গে এসছে 7,000 একর জমি, আর পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে গেছে 17,000 একর জমি। পশ্চিমবঙ্গে 10,000 একর অতিরিক্ত জমি এই বিজেপি সরকার কিন্তু বাংলাদেশকে দিয়ে দিয়েছে, আর আমাদেরকে বাংলাদেশকে ভালোবাসে। তিস্তার জল চুক্তি হলে আমাদের বিভিন্ন জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি সহ 8টা জেলা চুক্তি যাবে। তারা তিস্তার জল চুক্তি করতে চাইছে, তারা নাকি বিরোধী। বাংলাদেশের এতই বিরোধী, তো আদানি আমাদের এখনো ব্যবসা করছে বাংলাদেশে, বন্ধ করতে বলে না কেন? তাই বলছি, চিন্তা করুন, নিজের চিন্তা করুন। বাঙালির কোনো শত্রুদের বাংলাতে বড় হতে দেবেন না। এবং আপনি ক্ষতি হন, বাঙাল হন, মোহন বাগান হন, ইস্ট বেঙ্গল হন, হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, নাস্তিক হন, যাই কিছু হন, একটাই কথা বলবো, বাংলা পক্ষের স্লোগান, ছুটে বড় ছাতি দলের ছুটে বড় ছাতি দল জাতি। জয় বাংলা, জয় বাংলা।